জানলে তো, স্কুল কলেজ থেকে হাজার হাজার মেয়ে প্রতিনিয়ত গায়েব হচ্ছে। এই আর নতুন কি? তাছাড়া পুলিশ যতই ভালো, তার তত শত্রু। আপনার বাপেরও শত্রুর অভাব নেই। তাই তারেকের কেসের যেমন কোনো তাল পাচ্ছে না, তেমনি ছোট মেয়েটারও পাবে না। মিথিলা বিস্ময় চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মাথা ভো ভো করছে। কোন পাপের শাস্তি পাচ্ছে সে? তাই তাকিয়ে বলল, তারেককে কি আপনি খুন করেছেন? হ্যাঁ। কেন? এমনি। আমার আগে সে আপনাকে পেল কেন? মিথিলার মুখে আর একটা শব্দ এলো না, তাই চোখ বন্ধ করে বেশ কিছু সময় সেভাবেই বসে রইল। তখন বুঝলো পত্রিকায় তার ছবি কেন আসেনি। সব এরশাদ আগেই সরিয়েছে, যেন সে থাকে সবকিছু ধরাছোঁয়ার বাইরে। আটকে রাখার জন্য খাঁচাটা তৈরি করেছে ধীরে ধীরে। মিথিলা তিল পরিমাণ আঁচু করতে পারেনি, অথচ লোকে বলে সে বুদ্ধিমতী। আর দেখো, তার জীবন ভরাই ভুল, আর এই ভুলে তার নিজের জীবন তো গেছেই। এখন তার জন্য যদি তার ছোট বোনের কিছু হয়, নিজেকে কি কখনো ক্ষমা করতে পারবে? মরে গেলেও না। মিথিলা চোখ খুলে নিস্তেজ ভাবে বলল, কি চান আপনি? পৃথিলার এই দেহটার জন্য এত কিছু আপনার? এরশাদ উত্তর দিল না। সে বেরোনোর জন্য এগুলো। মিথিলা তার ছেলের হাসি হাসলো, হেসে বলল, যান, দিয়ে দিলাম। কাজী আসতে বলুন। আর হ্যাঁ, একটু দাঁড়ান। এরশাদ সাথে সাথে দাঁড়ালো। দাঁড়াতে একদোলা থুতু এরশাদের গায়ে এসে পড়ল। মিথিলা দেখে বলল, আজকে থেকে তো আর আমি পৃথিলা থাকবো না, লাশ হব। তাই হওয়ার আগে শেষ ইচ্ছাটা পূরণ করলাম। এরশাদ এবারও কিছু বলল না, শান্ত চোখে একবার তাকালো, তারপর বেরিয়ে গেল। সোহাগ আজ লাইব্রেরি খুলেছে দেরিতে। মেঘলা আকাশ, তার মধ্যে গত কয়েকদিন আর দোকানের পাল্লা খোলা হয়নি। শ্বশুর ইন্তেকাল করেছে, না গিয়ে তো আর উপায় নেই। বড় মেয়ের জামাই, দায়িত্ব ও বেলা, দোয়ানা পড়িয়ে তো আর ফেরা যায় না। ফিরল আজই। ফিরতে ফিরতে কিছুটা দেরি হয়ে গেছে, তাই দোকানও খুলতে দেরি হয়ে গেল। আর খুলেই দেখলো ধুলোবালির সব বই খাতা মালামালের উপরে দুধের স্বরের মতো বিছিয়ে আছে। এবার মেঘ বৃষ্টি কম, ধুলাবালির জ্বালায় আর যান বাঁচে না বলে হাতে ন্যাকড়া তুলে নিয়ে ঝাড়তে ঝাড়তে কোণার দিকে যেতে ধুলো জমা একটা চিঠির খামের উপর চোখ পড়ল। পড়তে ভুরকুচকে এগিয়ে হাতে তুলে নিয়ে ঝাড়তে চিঠির উপরে রাবারের সাথে ছোট্ট চিকুন, সাথে 10 টাকার একটা নোট নজরে পড়ল। আর পড়তেই ভুরকুচকে গেল। এই চিঠি এলো আবার কোথা থেকে? দেখো তো জ্বালা, কার কে জানে। তাই টাকা রেখে ফেলে দেওয়ার জন্য হাত উঠালো। তখনই কি হলো কে জানে। রাস্তার ওপারে চায়ের দোকানে চাটা এগিয়ে দেওয়ার ছেলেটার দিকে চেঁচিয়ে বলল, ওই জামাল, কি ভাই, এদিকে আয়। ছেলেটা রাস্তা পাড়ি দিয়ে দৌড়ে এলো। আসতে চিঠির খাম আর 10 টাকা দিয়ে বলল, যা, পোস্ট করে আয়, আর বাকি টাকা তোর। ছেলেটা একগাল হাসলো, হেসে দৌড়ে গেল। অন্ধকারে আচ্ছন্ন ছোট্ট একটা রুম, চারপাশে উঁচু সাদা রঙের প্রাচীর। প্রাচীরগুলো যেন একে অপরের বিপরীতে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো প্রাচীরের বুকে ছোট্ট একটা জালি জানালা। সেই জানালা গলিয়ে ঝিরঝিরি রোদগুলো উকিঝুঁকি মারছে। বিকেলে সেই উকিঝুঁকি রোদের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর রোদের খেলা! সাধারণ দেখতে, খুবই সাধারণ, তবুও মিথিলাকে মুগ্ধ করলো। তাই অনিমেষে তাকিয়ে রইল। অথচ চার দেওয়ালের বদ্ধ ছোট্ট ঘরে দম আটকে আসার কথা। আসেই দাঁড়িয়ে আছে খুব স্বাভাবিকভাবে। তখনই অন্ধকার ভেদ করে কেউ তার পাশ ঘেঁষে এসে দাঁড়ালো। মিথিলা ফিরে তাকালো। চোখ দুটো সেই আগের মতোই জ্বলজ্বল করছে। ঠোঁটে সেই সুন্দর মার্জিত সরলতার হাসি। মিথিলা আজ সেই হাসি দেখল না, চোখ দেখল না, তাকালো আগুনে ঝলসে যাওয়া সেই মুখের বাম পাশটাই। তাকিয়ে আস্তে করে হাতটা তুলে আলতো করে সেই পোড়া গালে রাখলো। কি খুশির ঝিলিক সেই জলজল করা চোখে। আর তখনই সেই ঝিরঝিরি রোদের আঁকিবুকিগুলো আগুনের লাল শিকা হয়ে গায়ে লাগলো। আর লাগতে লাগতে পিথিলা ধরফড়িয়ে উঠল। উঠে নিজেকে আবিষ্কার করলো সেই টিনের চাপড়ির ঘরে চৌকিতে, চিকন একটা তোষক রংচটা বালিশে। নেই ঘেমে একাকার। এখানে কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার। ঘরের এক কোণে টিপ টিপ করে ছোট্ট একটা হারিকেন চলছে। তবে ঘরের দরজা হাট করে খোলা। এক সাইডে নদী, আর এক সাইডে ধানের জমি। সে খোলা দরজা দিয়ে সুন্দর মৃদু বাতাস বইছে। তবে এই বাতাস পিথিলার গায়ে লাগছে না, বরং শরীর দিয়ে যেন তাপ বের হচ্ছে। এসব দরজার সামনেই দাঁড়ানো, অন্ধকার বলে পিথিলা খেয়াল করেনি।
ঘুমাচ্ছে বলে ডাকে উনি। অবশ্য হাতে সিগারেট থাকলে ঠিকই বুঝতে পারত, তবে বিকেলের পর থেকে আর সিগারেটের তৃষ্ণা পায়নি। বরং এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত এক রাজকন্যাকে দেখছিল। এই মেয়ে কি জানে এই দেখাটুকু তার এক জনমের স্বাদ? সে এগিয়েই কোমল স্বরে বলল। কোনো সমস্যা? মৃথিলার মাথা ভুঁ ভুঁ করছে। এরশাদের কোমল স্বর তার কানে গেল না। সে এরশাদের মুখের দিকে অচেনা ভঙ্গিতে তাকাল, যেন তাকে চিনছেই না। তবে স্বপ্নের মতো মুখের বাঁ পাশে না, সব শুভের মতো চোখে। এরশাদ হয়তো বুঝলো কষ্টের ভেতরে গুঁড়ো গুঁড়ো হয়। উপর দেখে বোঝা যায় না, সব সময় কেমন শান্ত। দেখলে মনে হয় কোনো কিছু তাকে ছুঁতে পারে না। আসলে সবার আগে এই ক্ষতবিক্ষত হয়। এরশাদ যত দেখে তত মুগ্ধ হয়, বিবর হয়। এই মেয়ে জানে না, কখনো জানবেও না, তার সব দরজার খিল দিয়েছে। সেই খিল খোলার সাধ্য এরশাদে নেই। সে পিথিলা থেকে চোখ ফিরিয়ে সাইডে তাকালো। হিসেবের খাতা আছে, সেখান থেকে একটা নিয়ে বাতাস করতে করতে বলল। মাথায় পানি দেবেন? পিথিলা উত্তর দিল না। চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। আশপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রাত কত হয়েছে সে বুঝতে পারল না। কেমন জানি একটা ঘোর, সেই ঘোর ধীরে ধীরে কাটতে লাগলো। পা ফুলে ব্যথায় টনটন করছে। এতক্ষণ ঘোরে কিছু খেয়াল না করলেও এখন শরীর, মন, আত্মার সব ব্যথা সজাগ হতে লাগলো। পিথিলা সেভাবেই বসে রইল। এতক্ষণ গায়ে বাতাস অনুভব না হলো। এই যে এরশাদের খাতার হাত পাখার বাতাস এখন ধীরে ধীরে গায়ে লাগছে। লাগতে লাগতে শরীর শীতল হয়ে এলো। এখন আর তাপ নেই। নেই হতেই পিথিলা চোখ খুলে খেয়াল করলো এরশাদ ঠিক তার সামনে বসা। অবশেষে দূরত্ব রেখে বসেছে। তবু পিথিলার সহ্য হয় না, গা ঘিনঘিন করে। তবে কিছু বলার আর কিছু করার তার অবশিষ্ট নেই। সে কোনো রকম পা টেনে দাঁড়িয়ে আস্তে করে সোজা হয়ে বসল। তখন এরশাদ বেরিয়ে গিয়ে আর ফেরেনি, ফেরার কথাও না। থাপ্পড় থুতু নিজের অহব দবিয়ে এক জেদে টিকে থাকা সহজ কথা না। তাই যে পর্যন্ত হজম না হবে সেই পর্যন্ত পিথিলার সামনে আসবে না। আসেওনি, এসেছে একেবারে বিকেলে। জানা কথা, একা আসেনি। বিনা ঝামেলায় শারেক বাড়ির প্রথম বিয়ে মনে হয় তাদেরই হলো। পিথিলা চাবি দেওয়া পুতুলের মতো কবুল বলল, সাইড করলো। এরশাদেরও একই অবস্থা, তবে পার্থক্য একটু তো ছিল। তার দৃষ্টি ছিল পিথিলার উপরে, আর পিথিলা শূন্যে। তার লোকের অভাব নেই, সাক্ষীরও অভাব হলো না। মিনা ঝামেলাই খুব অল্প সময়ে খুব সুন্দর করে পিথিলার মৃত্যু হলো। এই লোকটা সব কিছুর বিনিময়ে পিথিলার লাশ চেয়েছে, অন্য কিছু না। তবে এই লোক বুঝিনি, বাকি সব কিছু এই লাশের কাছে নগণ্য। বিয়ের পরে সবই বেরিয়ে গেল। এরশাদ তখনও এ ঘরে। পিথিলা চৌকিতে গা এলিয়ে দিল। লাশ হোক আর যাই হোক, রক্ত মাংসে তো ধকল আর কত সইবে, তাই গা এলিয়ে দিতে দিতে বলল। ভাগ্যিস দুনিয়ায় ঘৃণা মাপার কোনো যন্ত্র নেই এরশাদ। বিশ্বাস করুন, যদি থাকতো আমার ঘৃণার পরিমাণ দেখে আপনি শিউরে উঠতেন। এরশাদ সব সময়ের মতো হেসেছে, হেসে তার মতোই বলেছে। ভাগ্যিস নেই, ঘৃণার থাকলে হয়তো ভালোবাসারও থাকতো। আর বিশ্বাস করুন, আমার ভালোবাসার পরিমাণ দেখে আপনিও শিউরে উঠতেন। পিথিলা তখন শান্ত চোখে তাকিয়েছে। এরশাদ আর কিছুই বলেনি, বরং বেরিয়ে যেতে যেতে বলেছে। আমার একটু কাজ আছে, বাইরে বালতিতে পানি আছে, চোখে মুখে দিতে চাইলে দিন। পিথিলা আর কিছুই বলেনি, ওঠেওনি, বরং শরীর ছেড়ে বিছানে গা এলিয়ে দিয়েছে। এতদিন কত কিছু হারানোর ভয় ছিল, এখন আর কিছুই অবশিষ্ট নেই। এই নেইবিহীন শূন্য চোখে ওই যে সাপড়ি ঘরের উপরে সাদামাটা টিন, সেই টিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ। দুদিন নির্ঘুম ক্লান্ত শরীর কখন চোখ লেগে গেছে বুঝতে পারেনি। পিথিলা বসতে সাইড থেকে ব্যাগ নিয়ে খাবার বের করতে করতে বলল। এখন আবার জেদ দেখিয়ে বলবেন না খাবো না। আমি বললে আপনি শুনবেন? না। তাহলে আর বলে লাভ কি? ঠিক, তাহলে উঠুন, হাত মুখ ধুয়ে নিন। পিথিলা উঠল। চুলে জট পাকিয়ে দলা হয়ে আছে, সেই দলা আজ দুদিন পরে টেনে টুনে হাত খোপা করে নামবে। তার আগেই এরশাদ উঠে বালতি ভরা পানি চোখের সামনে নিয়ে এলো। পিথিলা কোনো ভাবান্তর হলো না। সে নির্বিকারভাবে চোখে মুখে পানি দিতে এরশাদ নতুন একটা গামছা এগিয়ে দিল। এখানে কিছুই নেই, আসার সময় হয়তো নিয়েও এসেছে।
পিথিলা চুপচাপ নিল, এরশাদও চুপচাপ খাবার এগিয়ে দিল। গলা বুক শুকিয়ে চৌচির হয়ে আছে, তাই পিথিলা আগে পানির বোতলটা এগিয়ে নিতে গেল। নতুন বোতল, মুখটা শক্ত করে আটকানো। এরশাদ দেখে নিজে হাতে তুলে নিল, নিয়ে বোতলের মুখ খুলে এগিয়ে দিল। পিথিলার গা জ্বলে। এই পানির বোতল ছুঁড়ে ফেলতে ইচ্ছে হয়, তবে ইচ্ছে হলেই সব করা যায় না। অদৃশ্য এক সেকল হাতে পায়ে, কখনো এই সেকল সে ছিন্ন করতে পারবে? পিথিলা ভেবে পায় না, তবে হাত বাড়িয়ে ঠিক বোতল নেয়, নিয়ে গলা ভেজায়, ভিজিয়ে শান্তভাবে খাবার টেনে নেয়। সেই খাওয়া কত কষ্টে গলা দিয়ে ঢেলে ঢেলে নামলো। এরশাদ চুপচাপ দেখলো, দেখে বাকি খাবার হাত থেকে টেনে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে ওষুধ এগিয়ে দিল। পিথিলা ওষুধও নিল চুপচাপ। খেতেই এরশাদ পাটা একটু দেখলো, দেখে বলল, আমি বেরুবো, চলুন। পিথিলা এবারও কোনো শব্দ করলো না, বরং নিজেই উঠল। উঠতেই চোখ মুখ কুঁচকে ফেল, পা নড়াতেই ব্যথা, হাঁটবে কি করে পিথিলা জানে না। তবুও দাঁতে দাঁত চেপে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজে এগিয়ে গেল। ইটের ভাটা থেকে রাস্তা অনেকটা দূরে, সেখানে ভ্যান রাখা। সেই পর্যন্ত আসতে পিথিলা দম বেরিয়ে গেল। এসে অবশ্য সবই দেখলো, তবে কিছুই বলল না। পিথিলা ভ্যানে বসতে এসেও চুপচাপ ভ্যানে উঠে বসলো। পিথিলা ভেবেছিল তাকে সারেং বাড়িতে নিচ্ছে, তবে কিছুক্ষণের মধ্যেই অন্য এক অচেনা জায়গায় এসে ভ্যান থামল। মিঠা পুকুরের সব অলিগলি তার চেনা হয়ে যাচ্ছে। ভালো তো। ভ্যান থামতেই এরশাদ নেমে পড়ল। আসুন। পিথিলা এবার ভুরু কুচকে তাকালো। যেখানে ভ্যান থেমেছে সেখানে কোনো ঘর বাড়ি তো দূরের কথা, কোনো কিছুই নেই। এক সাইডে সোজা রাস্তা গেছে, আরেক সাইডে ধানের ক্ষেত। এরশাদ দেখে বলল, এই ক্ষেত দিয়ে যাব, বেশি দূর না, এই তো দুটো ক্ষেত। বলে তাই হাতের টর্চটা পাশের জনের হাতে দিল। কেন দিল পিথিলা বোঝেনি, তাছাড়া কোথায় নিচ্ছে এ নিয়ে পিথিলার মাথা ব্যথাও নেই। তবে সমান জায়গা আর ধানের ক্ষেতের আইল এক কথা না। অন্ধকার, তবু পিথিলা বুঝতে পারছে মানুষের তেমন চলাচল নেই। এবড়ো থেবড়ো আইল, তাই বড় একটা শ্বাস ফেলে এগুতেই এসে ছট করে কোলে তুলে নিয়ে এক দৌড় দিতে দিতে বলল, কথা দিয়েছিলাম অনুমতি ছাড়া ছবো না, তাই বিশ্বাস করুন, এটাই শেষ, সত্যি শেষ। পিথিলা কিছু বলল না, চুপচাপ শক্ত হয়ে রইল। দুটো ক্ষেত বলল, দুটো ক্ষেতের কিছুই হলো না, বরং বেশ কিছু সময় লাগলো। আর লাগতেই গাছগাছালিতে ভরা একটা বাড়ি চোখে পড়ল। হয়তো কারেন্ট টারেন্ট নেই, অন্ধকারে তলিয়ে আছে, তবে ঘরের ভেতর টিম টিম করে জ্বলতে থাকা হারিকেন আলো ঠিক বোঝা গেল। এসে পিথিলাকে এনে নামালো একেবারে ঘরের ভেতর, আর নামতেই পিথিলা আটকে উঠল। এই ঘরে টুকটাক অনেক কিছুই আছে, তার মধ্যে এক কোণে বড় সাইজের একটা খাট। সেই খাটে জুই শুয়ে আছে। পিথিলা নিজের পায়ের কথা ভুলে গেল। চোখে মুখে ভয় আতঙ্ক নিয়ে দৌড়ে গিয়েই হাতে মুখে হাত বোলালো। এরশাদ দেখে বলল, কিছু হয়নি, সকাল হতেই ঠিক হয়ে যাবে। কি করেছেন আপনি ওর সাথে? কিছুই না, শরবতের সাথে একটা ঘুমের ট্যাবলেট দিয়েছি। পিথিলা আগুন চোখে তাকালো। এরশাদ সেই আগুন চোখের দিকে তাকালো না। দুরাত একেবারে নির্ঘুম, তার মধ্যে এত দৌড়াদৌড়ি, এত ক্লান্ত লাগছে। সে জানালা খুলে দিল। কারেন্ট নেই, তাই ফ্যানের ব্যবস্থা করা যায়নি। তাই জানালা খুলে পিথিলা সাইড দিয়ে খাটে উঠে জুয়ের অপর পাশে শুতে শুতে বলল, সব খেল তো মহাজন একাই খেললো, এবার আমি একটু খেলি। তাই বলে এই মাসুম বাচ্চাকে তুলে আনবেন? ওর মার কথা একবারও ভেবেছেন? হ্যাঁ, ভেবেছি। তাই সে জানে তার মেয়ে তার প্রাণ প্রিয় বান্ধবীর কাছে আছে। অমানুষ। জি শুক্রিয়া। পিথিলা আগের মতোই তাকিয়ে রইল। এরশাদ একটু হাসলো, হেসে চোখ বন্ধ করলো। যত ক্লান্তই থাক, সহজে তার চোখে ঘুম ধরা দেয় না। আজ শুতেই ঘুমিয়ে গেল। আর কেন গেল পিথিলা না জানলো, এরশাদ জানে, ভালো করেই জানে। ফরাদ সারেং বাড়িতে এলো পরের দিন বিকেলে। সে ভেবেছিল ঢুকতে দেবে না, তবে সদর দরজায় পাহারাদার কেউই কিছু বলল না বলে সে নিজের মতোই ভেতরে এলো। সব কিছু এত এলোমেলো, হিসেব মিলাতেই হিমশিম খাই। সেই খেতে খেতে ঘুরে ফিরে এক জায়গায় স্থির হয়। মিঠা পুকুরে তার আর থাকা সম্ভব না। যেখানে তাকাই বাপের পাপ নজরে পড়ে, আর পরে বলেই দম বন্ধ হয়ে আসে। অথচ একসময় এই বাবাকে নিয়ে সে গর্ব করত। বাড়ির দরজাও খুলল আয়না। আম্বিয়া এখন কাজ ছাড়া রুম থেকে বেরোয় না। আয়নারই সব করতে হচ্ছে, তার মধ্যে আরেকজন তো আছেই। হাতে পায়ে কি হয় কে জানে, সব আয়নাকে দিয়েই করাবে। তবুও ভালো সাইজে টাইজে ছোট, তা না হলে তার ধারণা পা দিয়ে হাঁটতো না। তার কোলে চড়ে চড়ে পুরো বাড়ি ঘুরত। তাই দরজা খুলে
ফরাদকে দেখে সে বড় এক ঢোক গিল সুন্দর করে ভেতরে এনে বসালো। বসিয়ে কোন দিকে যাবে বুঝতে পারল না। এরশাদ ভাই কাল রাতে তো ভালোই, এই যে এত বেলা আজও ফেরেনি। যদুনারা এই বাড়ি তো বাড়ি, দিন দুনিয়ার হিসেব নিকেশও ছেড়ে দিয়েছে। জাপু চাচা কাল থেকে গলে দিয়ে পানির ফোঁটাটুকু ফেলেনি। আয়না বেশ কয়েকবার গেছে, দরজায় খুলেনি। বাড়িতে থাকার মতো পুরুষ বলতে শাহবাজ, সে আবার গো ধরে বসে আছে, বোনকে দেবে না। সে করবেটা কি? ফরাদ আয়নার দিকে কিছুটা শান্তভাবে তাকিয়ে রইল। সত্য জানলে এই মেয়েটাও নিশ্চয়ই তাদের ঘৃণা করবে। অবশ্য ঘৃণার কাজই করেছে তার বাবা, অথচ তিল পরিমাণ অনুশোচনা নেই। যদি থাকতো, তার বাবা জানে না তার ছেলে তাকে কতটা ভালোবাসে। মাপ করতে না পারুক, তবে ঘৃণা করতো না। ভাবতো যা করেছে ভালোবাসেই অন্ধ হয়েই করেছে। তবে তার ছিটে ফোটাও নেই, বরং অন্যের দোষ দেখাতে ব্যস্ত। তাই আয়নার দিকে তাকিয়ে শান্তভাবে বলল। এরশাদ ফেরেনি? আয়না দুপাশে মাথা নাড়ল। ফরাদ সে নিষ্পাপ মাথা নাড়ানো দেখে মৃদু হাসল, হেসে বলল। বিনাকে একটু ডেকে দাও আয়না। আয়নার সাথে সাথে বিনার ঘরের দিকে দৌড়ে গেল। শাহবাজ কি বলেছে তার মাথায়ও নেই, তাই গিয়ে কিছু বলবে তো ভালোই। কিছু বোঝার আগে টেনে নিয়ে এলো, এনে দাঁড় করিয়ে খাবার ঘরের দিকে গেল। জামাই মানুষ, কিছু সামনে না দিলে কেমন দেখে। বিনা ফরাদকে দেখে হক চকালো। কিছু না জানলেও বুঝতে পারছে বড় কিছু একটা হয়েছে। তা না হলে সবে এমন বদলে যাবে কেন? বড় ভাই যাকে সবসময় সুন্দর গোছানো মার্জিত রূপে দেখে এসেছে, সেই আজ বড় অগোছালো। ছোট ভাই যে দিন দুনিয়ার পরোয়া তো ভালোই। বড় ছোট কাউকে কোনায় না ধরা মানুষটা এখন সব বিষয়ে চিন্তিত। আর এই যে সামনে বসা মানুষটা, একে সে হাড়ে হাড়ে চিনে। রাগ, জেদ, বিরক্ত সবসময় যার নাকের ডগায় থাকে, সে আজ শান্ত, বড়ই শান্ত। কেন? কি কারণ? সে বুঝতে পারছে না। ফরাদ বিনার অবস্থা বুঝে বলল। বস, আমি শুধু কয়েকটা কথা বলবো। বিনা জড়সড়ভাবে ফরাদের সামনে বসতে ফরাদ কিছুক্ষণ নিশ্চুপ বসে বলল। আমি যখন ঢাকা পড়তে যাই তখন এক মেয়ের প্রেমে পড়ি, তোর মতোই। পড়ালেখার জন্য সে জান প্রাণ দিতে পারে। পড়ালেখা ছাড়া ডান বাম কোনো কিছুতেই সে নেই। তার এই নাতেই আমি প্রেমে পড়েছিলাম। প্রথম প্রেম। দিন দুনিয়া ভুলেই পড়েছিলাম। কত সময়, কতটা ধৈর্য নিয়ে আমার দিকে তাকে ফেরালাম সেটা বলে বোঝাতে পারবো না। আমরা 2 বছর মতো সম্পর্ক ছিল। এই 2 বছর আমার কাছে কেটেছে স্বপ্নের মতো। আমি তার বিষয়ে খুব সিরিয়াস ছিলাম, তবে তার হয়তো অন্য কিছুতে চাওয়া ছিল, থাকতেই পারে। তাই সুন্দর মতো যদি সম্পর্কটা শেষ করত, আমার আফসোস থাকতো না। তবে সে আমার সাথে করেছে ছলনা। আমার সাথে সম্পর্ক রেখেই আরেকজনের সাথে জড়িয়েছে। আমি তাদের হাতে নাতে ধরেছিলাম। বইয়ের নেশা ছাড়িয়ে তাকে প্রেম শিখিয়েছিলাম আমি। সেই শেখানোই আমার উপর ভারী হয়ে পড়েছে। প্রথম ভালোবাসা তো, ধোঁকাটা হজম হয়নি। এতটা ঘৃণা ভেতরে জমা হয়েছিল, কোনো মেয়েকে আর সহ্য হতো না। তার মধ্যে তার হাব ভাব অধিকাংশই তোর সাথে মেলানো, তাই তোকে দেখলে চট করে রাগ মাথায় উঠে যেত। পড়াতেই চাইনি, এসা জোর করলো আর নিষেধ করতে পারিনি। তবে সেই না পারার রাগ, জেদ, বিরক্ত সব তোর উপরে ফেলেছি। তবে সত্যি বলেছি, সেই প্রেমের ছিটে ফোটাও এখন আর আমার ভেতরে কোথাও নেই। এই শুক্রবারে আমি ঢাকা চলে যাব, একেবারে। কেউ মানুক আর না মানুক, একটা পবিত্র সুতায় আমরা বাঁধা। বলে ফরাদ একটু থামলো, থেমে ঢোক গিলে গলাটা ভিজিয়ে বলল। আমার সাথে যাবি বিনা? বিনা থমকে তাকিয়ে রইল। শাহবাজ সাইড থেকে সবই শুনল। সে দোতলা থেকে দেখেছে ফরাদ এসেছে, তাই তেজদিহি নামছিল। তবে ফরাদের কথাই থমকে সে নিজেও দাঁড়ালো। যদি আয়না দোষ না করে থাকে, সেখানে ফরাদও নির্দোষ। তবে ফরাদের সাথে জড়লে তার বোনের জীবনে ঝুঁকি আছে। অবশ্য যদি সবকিছুর মায়া ছাড়তে পারে, তবে আর থাকবে না। তার মনে হলো ফরাদ সেই মায়া ফেলেই এসেছে, তাই আর এগুলো না। বিনার যেটা ভালো লাগে করুক। তাছাড়া সারেংবাড়ি ভেঙে গেছে। সে একদিকে, ভাই একদিকে, দাদি একদিকে, জাফর চাচা তো সবাইকে ভাবছে শত্রু। তাও ভালো ঘরে খিল এঁটে বসে আছে। বেরোলেই সত্য কানে যাবে, তখন কি করবে কে জানে। আর এমন অবস্থায় বিনা মাথায় এর চেয়ে শক্ত হাত আর কে রাখবে। তখনই আয়না এসে নাস্তার ট্রে রাখলো। ফরাদ বিনা কেউ নাস্তার দিকে তাকালো না। শাহবাজ দেখল ওই ভেন্দি তো জনমকার ভেন্দি।
তাই উপরের দিকে যেতে যেতে চেঁচালো। আয়না, আয়না চমকে উঠল। এই কণ্ঠ শুনে চমকে ওঠা তার অভ্যাস হয়ে গেছে, তাই নিজেকে সামলে মুখ গোজ করে উপরের দিকে গেল। সে একটু এদের কথা শুনতে চেয়েছিল। ধুর, সব কিছুতে শয়তানটার ব্যাগরা না বাজালে পেটের ভাত হজম হয় না। আয়না যেতেই ফরহাদ আগের মতোই বলল, তোদের বাড়িতে যে ডাকাতের ঘটনা ঘটেছিল সেটা আমার বাবারই কাজ ছিল। কেন ছিল সেটা আমি বলতে চাই না, সেটা তোর ভাইদের ব্যাপার। যদি বলতে চাই বলবে। তবে সত্য এটাই, তোর বাবা মায়ের খুনি আমার বাবা। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিবি। কেননা এবার আমি আমার বাবার জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, নিচ্ছি নিজের জন্য। তাই এই সম্পর্কের কোনো ফাঁক থাকবে না। আমি নিজে তোর সব দায়িত্ব নেব। তোর ইচ্ছে, তোর স্বপ্ন, সব কিছুই আমার। তবে আমার দায়িত্ব হতে তুইও কোনো পিছপা হতে পারবি না, না পারবি কোনো অবহেলা করতে। মিনা থমকে আছে। সেই থমকে যাওয়া চোখের কোণা থেকে পানি গড়িয়ে পড়ল। এখন বুঝতে পারছে সব কেন এত এলোমেলো। ফরহাদ সেই গড়িয়ে পড়া পানি দেখে দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। আমি ট্রেনে 2টো টিকিট কাটবো। ট্রেন ছাড়া শেষ 1 সেকেন্ড পর্যন্ত তোর অপেক্ষা করব। বাকি তোর ইচ্ছা। বলে ফরহাদ বেরিয়ে এলো। বেরোতেই এরশাদের সাথে দেখা হলো। সে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে চুপচাপ। তবে আজ সব সময়ের মতো হাতে সিগারেট নেই। ফরহাদ হাসলো। যাক, নেশা কাটানোর ওষুধ তাহলে পেয়ে গেছে বলে ধীরে ধীরে এগুলো এরশাদও পাশাপাশি দাঁড়ানো বন্ধু। আজ দাঁড়ালো মুখোমুখি। দাঁড়াতেই ফরহাদ বলল, খবর পৌঁছতে সময় লাগে না তোর? কি করব, মুখোশ পরা সবাই। সেটা তো তুইও পড়ে থাকিস। ভালো, তবে শুনে রাখ, আমার বোন যাবে না। সেটা ওকে ভাবতে দে। ভেবেও লাভ কি? আমি তোদের ছাড়বো না। আমার গলায় তুই ছুরি চালাতে পারবি? হ্যাঁ, পারবো। বেশ, তাহলে নিশ্চিন্তে থাক। তুই আসতে পারলে আমি নিজে গলা পেতে দেব। এরশাদ আজ অনেকদিন পরে বাড়িতে ফিরে দাদির রুমে পা রাখলো। জৈতুন তখন জানালার পাশে বসা পিঁড়িতে। বিকেলের কোমল আলো চোখে মুখে পড়ছে। পা দুটো সামনে মুড়িয়ে সোজা করে রাখা। মুখে পান, দৃষ্টি জানালা গলিয়ে উঠানে। ফরহাদ এসেছে, গেছে, এরশাদ এসেছে, সবই সে দেখেছে। তবে তেমন কোনো ভাবান্তর হয়নি। তখনও নিজের মতো ছিল, এখনও আছে। এই যে এরশাদ এসেছে সে বুঝলো, তবে ফিরে তাকালো না। যেভাবে বসেছিল সে সেভাবেই বসে রইল। এরশাদ এগিয়ে সবসময়ের মতো দাদির কোল ঘেঁষে নিচে বসলো। সেই দিন দাদি কিছু করেনি, কিন্তু অনেক রাগ জেদ দেখিয়েছে। অবশ্য দাদি নাতিদের একই সমস্যা। মাথায় বিগড়ালে কাউকে চেনে না, তাই কুচকানো চামড়ার এই নরম দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মাফ করে দাও দাদি। জৈতুন আগের মতোই বসে রইল। এরশাদ হাত দুটো গালে ছুঁয়ে বলল, কথা বলবে না? জৈতুন এবারও কিছু বলল না, তবে এরশাদ তার নরম স্বরে বলল। তোমার এরশাদ বিয়ে করেছে দাদি। জৈতুন শুনল, শুনেই আস্তে করে হাত সরিয়ে নিল। পিতিলা সারেংবাড়ির রক্ত, আসল রক্ত। জাফর জানতো, এরশাদ জানতো, তবে এরা কেউ তাকে বলার প্রয়োজন মনে করেনি। অথচ সে ভাবত তার ছেলে নাতিদের মাঝে কোনো আলাদা পর্দা নেই। কত মিছে দুনিয়ায় বসে বসে গর্ব করত। জৈতুন হারে না, নিচ হয় না। অথচ মরে গিয়েও জ্যোৎস্না জিতে গেছে। শাইলা চলে গিয়েও তাকে হারিয়ে গেছে। সে বোঝেনি, আসলেই বুঝেনি। এরশাদ সরিয়ে নেওয়া হাতটা দেখল। রক্তে যোগ না থাক, তবে দুজনেই এক নীতির মানুষ। তাই কারো দোষ পাপি কারোর চোখে বড় মনে হয় না। এরশাদের কাছে তো আরও না। পিথিলার দিকে চোখ তুলে কেউ তাকাক তার সহ্য হবে না। তেমনি দাদি তার ভালোবাসার মানুষের ভাগ দিয়েছে, যত্নের সংসারের ভাগ দিয়েছে সব কিছুর। তবুও তারা যদি আঘাত করতে আসে, ছেড়ে দেবে কেন? তাই তার কাছে তার দাদি ঠিক। সে টেনেই আবার হাত দুটো গালে রাখলো, রেখে বলল, কিছু বড় দাদি, শাস্তি দিতে চাও দাও, আমি মাথা পেতে নেব। জৈতুন ফিরে তাকালো, তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার এক সন্তান না দিলাম এই কোল থেকে জন্ম, তবুও সে আমার ছেলে। সে মারা গেছে, বাস। আমার আর কিচ্ছু নেই, আর কারো দরকারও নেই। এটা আমার স্বামীর বাড়ি, শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানেই থাকবো, তাই আমাকে আমার মতো থাকতে দে। এরশাদ তার কোমল স্বরে ডাকে। দাদি। সেই কোমলতা জৈতুনকে ছুঁয় না, বরং নিজের মতোই বলে, তোরা দাদিকে চিনছিস, তবে জয়তন হারালে না, না থাক তার ক্ষমতা। তবে যে নিজের স্বামীকে দ্বিতীয়বার সুযোগ দেয় নাই, তোরা আর কি। এই যে দেখ, এই দরজার উপারে রাতের পর রাত
আলতাপ দাঁড়িয়ে থেকেছে। জয়তনের মন তখনই গলে নাই। আর তোরা ছুঁড়ে ফেলে আবার এসেছিস দয়া দেখাতে। জয়তন কারো দয়াই বাঁচে না। মনের মতো বিয়ে করেছিস, যা বউ নিয়ে থাক। তবে এই শেষবার আমার দরজার চৌকাঠ যেন তোকে পেরোতে না দেখি। কে বলেছে তোমার ক্ষমতা নেই? মুখ দিয়ে আদেশ বের করে দেখো তো। আমি বের করলেও তোর আর সেই সাধ্য নাই। ও তোমার কোনো ক্ষতি করেনি। ওই আমার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই যে দেখ, সারেং বাড়িতে পাও রাখে নাই, তবুও জয়তনের সিংহাসনে ঠিক বসে গেছে। বসেছে বলেই সে নাই, তবুও তার হয়ে তুই গান গাইতেছোস। জাফরকে কে ডাক। সে এই মেয়ের এক ইশারায় সারেং বাড়িকে ধুলোয় মিশাতে একবারও চিন্তা করে না। সে সারেং বাড়ির একমাত্র রক্ত, ছোট চাচার মেয়ে, তোমার এই স্বাদের বউ, আর কিচ্ছু না। বিশ্বাস করো, এই তিনের একটাও সে স্বীকার করে না, কখনো করবে বলে মনেও হয় না। ঘৃণার দিকে সে তোমার কার্বন কপি। একবার মুখ ফেরেছে তো ফেরেছে, কারো সাধ্য নেই আর কিছু করার। তাই অযথা দোষী বানিয়ে বসে আছো। তোমারই তো নাতনি। নাতনি হয়ে যদি বসতো তাহলে জয়তনের আফসোসের কথাই আসতো না। জয়তন বুক পেতে সিংহাসনে বসাতো, তবে সে বসেছে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে। তাই মিঠা পুকুরে পা রাখতে না রাখতেই সারেং বাড়ির ধ্বংস শুরু হয়েছে। এই মেয়ের জন্যই প্রথমবার গ্রামের মানুষের সামনে আঙুল তুলেছে। এই মেয়ের জন্যই আজ আমার কেউ নাই। এই মেয়েই আমার নাতি, সম্মান, শক্তি, ভরসা, সিংহাসন সব কেড়ে নিয়েছে। তাই এই মেয়ের ক্ষমা নাই, অন্তত জয়তনের কাছে নাই। তাই যা, নিজের ইচ্ছাই বিয়া করছোস, নিজের মতো থাক। এরশাদ কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর উঠে দাঁড়ালো। দাঁড়াতে দাঁড়াতে বলল, যতই বলো জসিম আমার ছেলে, আমার ছেলে। নিজের কোল থেকে হলে এভাবে মুখ ফেরাতে পারতে না দাদি। আলতাফ তোমার সাথে অন্যায় করেছিল, আমরা কেউই করিনি। আর পৃথিলা, সে তোমার কোনো কিছুতেই নেই। জৈতুন উত্তর দিল না। মুখ ফিরিয়ে আবার জানালার দিকে তাকালো। এর সাথেই ফেরানো মুখটার দিকে আগের মতোই কিছুক্ষণ তাকিয়ে রইল। সব তার হাতে, তবু কিছু একটা ঠিক নেই। কি নেই সে বুঝতে পারছে না। এই যে প্রিয় দাদির মুখ, এই মুখটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, গা ঘেঁষে বসে থাকতে ইচ্ছে করছে। অথচ কতবার এভাবে দাদি মুখ ফিরিয়ে নিয়েছে, হিসেবেও নেই। তবে আজ এমন লাগছে কেন? এরশাদ উত্তর পায় না বলেই নিজের মতো বেরিয়ে আসে। আসতেই আয়নাকে দেখল। সে বিনার রুমের দিকে যাচ্ছিল, তাকে দেখেই থমকে দাঁড়ালো। সাথে সাথে ভয়ে ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এরশাদ মুখে একটা শব্দ বলল না, তবে শান্ত শীতল চোখে তাকিয়ে রইল। সেই তাকানোর বিপরীতে শাহবাজ আয়নার ঠিক পেছনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে শান্তভাবেই বলল, আয়না উপরে যাও। আয়না যেন প্রাণে বাঁচল, তাই বামে ডানে আর একবারও তাকালো না। দৌড়ে সোজা উপরে চলে এলো। আর প্রথমবার শাহবাজকে তার সবচেয়ে আপন মনে হলো এই মানুষটা তার পাশে থাকলে আর কোনো ভয় নেই। এরশাদ শাহবাজের দিকে তাকিয়ে বলল, মনে আছে ভাইয়ের বুকে মাথা রেখে বলেছিলি নিজ দায়িত্বে যেন ইটের চুলাই দেই? আছে। তাহলে কিসের এত কানামাছি খেলা? শাহবাজ উত্তর দিল না। এগুলো দাঁড়ানো ভাইয়ের একেবারে সামনে। দু ভাইয়ের বয়সের তফাৎ অনেকটা, তবে কাঁধ বুক বরাবর বরাবর হলো। খুব কম সময় এই কাঁধ দুটো একে অপরের সাথে মিলেছে। তাই শাহবাজ আজ নিজে থেকে বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরল। এসে কি একটু থমকালো হয়তো। ভাই বোনেদের মাঝে আহ্লাদ, তিন ভাই বোন কারোর মাঝেই নেই। সবার আহ্লাদ ছিল জৈতুন আরার কাজ ঘেঁষে যত সহজে বসতে পারে, বোনের মাথায় তত সহজে হাত রাখতে পারে না, ভাইয়ের কাঁধে কাঁধ মেলাতে পারে না। এই যে যেমন আজও পালো না, শান্ত হয়ে সোজা চুপচাপ দাঁড়িয়ে রইল। তবে শাহবাজ ধরে সেই দিনের মতো বলল, আয়না নির্দোষ ভাই। তার বাপ পাপ করেছে, তার মা জীবন দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করেছে। ওর কোনো দোষ নেই। আমাদের বাবা মায়ের ছিল না, তাহলে? আমি আয়নামতিকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা মায়ের খুঁড়ির মেয়েকে ছাড়া যদি না বাঁচিস তাহলে মরে যাওয়াই ভালো। শাহবাজ হাসলো, হেসে সরে দাঁড়ালো। এতক্ষণ যে ভাইয়ের প্রতি কোমলতা ছিল সেটা দেখা গেল না, বরং সবসময়ের মতো সেই চিরচেনা হাসি হেসে বলল, আয়নামতিকে কিছু করতে হলে তার আগে আমাকে মারতে হবে। আমাকে তুমি কিছু করবে না আমি জানি। তবে ভাই, সোজা একটা কথা বলি, তুমি আমার গায়ে টোকা না দিলেও আয়নামতির দিকে বাড়ানো হাতে কোপ আমি ঠিকই বসাবো। আর সেই হাত কার আমি দেখব না। বড় ভাই তো প্রথমে আবদার রাখলাম, পরে যেন আফসোস না হয়।
এরশাদ আগের মতোই শান্ত চোখে ভাইকে দেখল, দেখে অবাক হলো না। একই বাপের রক্ত, একই স্বভাব, তফাৎ এরশাদ বুদ্ধি খাটিয়ে করে আর শাহবাজ যা করবে সোজা, ভয়ডর ডান বাম নেই। তারপর যা হওয়ার হোক, তাতে তার কিছু আসে যায় না। তাই সে জানে, সে যেমন পিথিলার জন্য সব করতে পারে, তার ভাইও আয়নামতির জন্য সব পারবে। তবে তার ভাই জানে না, এরশাদ এবার নিজে হাত বাড়াবে না, হাত লেলিয়ে দেবে। যেই হাতে চাইলো কোপ বসানো যায় না। এরশাদ পেরিয়ে এলো, যেতে যেতে দোতলায় একবার তাকালো। সব কিছু পণ্ড করার ক্ষমতা একজনেরই আছে, তার ছোট চাচা। তাই যেতে যেতে সদর দরজার পাহারার লোককে বলল,